এক জীবনের এতগুলো সংলাপ, সব ঠিকঠাক আদায়ের পর ছুটি। আমরা দেখেছি শ্রান্ত পায়ের ছাপ, ভালোবাসা তবু দেখায়নি বিচ্যুতি, আঁকে নির্জনে তাই জীবন স্মৃতি। জীবন স্মৃতি। সেতারের সুরে বড় হওয়া, সাহিত্য দিয়ে জীবনকে চেনা, রাজন্য আমল থেকে শুরু করে বর্তমান সময় এক জীবন্ত ইতিহাসের সাক্ষী তিনি। সংস্কৃতি রয়েছে তার রন্ধ্রে রন্ধ্রে। অনঙ্গমোহিনী দেবী রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সঙ্গীতাচার্য অনিল কৃষ্ণ দেববর্মনের আশীষ পেয়েছেন তিনি। চলুন আজ জানি শিল্পী ধবল কৃষ্ণ দেববর্মনের জীবনের নানান জানা অজানা কথা। জীবন স্মৃতি অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। নমস্কার। সত্যি অর্থে আপনি আমাদের অহংকার, আপনি আমাদের গর্ব। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে জীবনের শুরুটা ঠিক কোন জায়গা থেকে? আসলে আমাদের বাড়ির যে একটা সে সময়ে তার যে একটা পরিচয় ছিল, সেটা হচ্ছে আমরা এক সময়ে নেক্সট টু দ্য কিং অফ ত্রিপুরা, রাজ পরিবারের পরেই আমাদের উজির পরিবার ছিল। আমাদের পরিবারের প্রাথমিক পরিচয় হচ্ছে দ্য গ্রুম ফ্যামিলি অফ ত্রিপুরা, রয়্যাল ফ্যামিলি। 7 প্রিন্সেস আমাদের পরিবারে বধূ হয়ে এসছে, এটা কোনোখানে নাই। সে অনঙ্গমোহিনী দেবী থেকে একেবারে রাইট ফ্রম আওয়ার জেনারেশন পর্যন্ত। সে কথায় আসছে যে অনঙ্গমোহিনী দেবী আপনার বড় মা, শ্রদ্ধেয় শ্রী অনিল কৃষ্ণ দেববর্মন আপনার বাবা। সেই সূত্রে আপনি একটি সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী। সেই জিনিসটাকে কেমন করে দেখছেন আজকে দাঁড়িয়ে? এক সময় তো আমরা রাজার আমলের শেষ দিকটা দেখেছি। 1941-এ আমার জন্ম, রাজতন্ত্রের শেষ যে নির্বিঘ্ন অবস্থা দেখেছি আমরা। এরপরে অনঙ্গমোহিনী দেবীকে আমি দেখি নাই চোখে, তিনি আমার বড় মা। আমার যে বড় বাবা গোপী কৃষ্ণ উজির, রাধাকৃষ্ণের মানিকের আমলে তিনি উজির ছিলেন, রবীন্দ্র সমসাময়িক, এবং অনঙ্গমোহিনী দেবীও রবীন্দ্র সমসাময়িক। তার মাধ্যমেই রবি ঠাকুরের সঙ্গেও পরিচয় হয়। রবি ঠাকুরের চিঠিপত্র আদান প্রদান ছিল। বীরচন্দ্র মানিকের প্রথমা কন্যা হিসেবে বীরচন্দ্রের যে গুণাবলী, বিশেষ করে কাব্য প্রতিভা, কবিতা লেখার যে শক্তি, এটা অনঙ্গমোহিনীর মধ্যে ছিল, শিল্প চেতনা ছিল। আমরা দেখবেন বাঙালি জীবন চরিতাভিধান নামে একটা বই বেরিয়েছে, তার সম্পাদনা করেছেন অঞ্জলি বসু, পশ্চিমবঙ্গে। তিনি অধ্যাপিকা। প্রধান সম্পাদক হচ্ছে সুবোধ সেনগুপ্ত, ইংরেজির অধ্যাপক। সেখানে বীরচন্দ্র মানিক্য, রাধাকৃষ্ণ, অনঙ্গমোহিনী দেবীদের তাদের বাঙালি হিসেবে তাদের পরিচয় দেওয়া হয়েছে, এটা মনে রাখতে হবে। সেখানে দেখেছি উল্লেখ আছে যে অনঙ্গমোহিনী সেই সময়ে জাপান এবং আমেরিকা থেকে ফটোগ্রাফির জন্য, চিত্রকলার জন্য তিনি পুরস্কৃত হয়েছিলেন। আমরা এখানে বড়দের কাছ থেকে যতদূর জানতাম, একবার রাজার আমলে একটা হয়েছিল, এক্সিবিশন, চিত্রকলার মানে ক্রাফটের এক্সিবিশন হয়েছিল। সেখানে তিনি ওই পাকা পেঁপে গাছের কালো কালো যে বিচিগুলো আছে, সেটি দিয়ে দিনে কাজ করে সাদা কাপড়ের মধ্যে একটা অদ্ভুত কাজ করে। আপনি তো রাজন্য আমলের শেষ দিকটা দেখেছেন, মানে মনে পড়ে আজকে কিছু স্মৃতি কথা? বুধবারে সাপ্তাহিক ছুটি ছিল, মানে রবিবারের বদলে বুধবার ছিল সাপ্তাহিক ছুটি। রোববার তো ইদানিংকালে ভারত স্বাধীন হওয়ার, আমরা বুধবারে দেখতাম ছুটি ছিল। সেই সময় রাজবাড়ির উপরে যে ভিতর দিয়ে যাওয়া আসা করার সময় পাস থাকতো সবার, আমাদের জন্য ছিল রেড পাস। সেই স্মৃতিচারণ যদি একটু করেন, যদি ওটিতে আমরা ফিরে যাই, কেমন ছিল সেই দিনটা? দিঘির এই যে লক্ষ্মীনারায়ণ বাড়ির যেটা দিঘি, এটা রাধাকৃষ্ণ মানিকের আমলে। জগন্নাথ বাড়ির দিঘি যেটা, এটা আগে, এটা কৃষ্ণ মানিকের আমলে করা। রাজ প্যালেসটা ছিল তখন। এখন যে জগন্নাথ বাড়ির দিঘিটার পারে যে এটা একতলা বিল্ডিংটা দেখা যায়, সেখানে ছিল ভূমিকম্পে সেটা নষ্ট হয়ে যায়। তারপরে রাজ পরিবারের বিল্ডিংটা এইরকমভাবে তৈরি হয় আর কি বর্তমানে। তা আমরা জগন্নাথ রাধাকৃষ্ণ মানিকের আমলের যে দিঘি, লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘি, লক্ষ্মীনারায়ণ বাড়ির সঙ্গে অ্যাটাচ বলে লক্ষ্মীনারায়ণ দিঘি বলা হতো। সেখানে আমরা ছোটোবেলায় স্নান টান করতাম, পরিষ্কার পরিচ্ছন্ন জল ছিল। আজকের মতো টিউবওয়েলের ব্যবস্থাও ছিল না, ওয়াটার সাপ্লাই ছিল না। তখন এই সমস্ত জলে ভারী করে এনে সিদ্ধ করে আমরা খেতাম। চকটে নিচের মাটি দেখা যেত, আমরা ওইখানে স্নান টান করতাম। সেখানে একটা কেয়া গাছ ছিল, এখন তো বিলুপ্ত হয়ে গেছে, কেয়া ফুল কাকে করে জানে।
কেয়া ফুলের পাতার গন্ধে সারা এই এলাকা মোহিত হয়ে থাকতো এই বর্ষাকাল। সেখানে সাপ টাপও থাকতো। আমরা ছোটোবেলায় এই যে কেয়া ফুলের পাতা খুব সতর্কভাবে নিয়ে আসতাম, কেন আমাদের বাড়িতে তখন কেয়া ফুলের একটা ছিল অন্য কাজে ব্যবহার করা। নিজেরা পান খাওয়ার মশলা তৈরি করতেন মা জেঠিমারা, মশলা খয়ের বলতো। এটাই এখন আর চোখে দেখা যাচ্ছে। এই খয়ের আমি তখন একসময় খুব পান খেতাম, তখন 19 কবে হবে 70 হতে পারে। কেয়া ফুলে পাপড়ি দিয়ে খয়ের বানিয়ে সেটাকে ইয়ের ভিতরে রেখে মুড়ে সপ্তাহখানেক রেখে দেওয়া হতো রোদে। তবে এর ফলে খয়েরটার যে একটা সুগন্ধ হতো না, সাংঘাতিক অবস্থা। এইগুলি সেই সময় ছিল। এখন কেয়া ফুলের গাছ নাই, কোথাও আছে এগুলো আমার জানা নেই। কেয়া ফুলের গাছ এখন দেখা যায় না ত্রিপুরায়। সেই সময়ে রাজবাড়িতে আমরা দেখেছি আর এইভাবে এত ইয়ে ছিল না। এই হিসাবেই রাজপরিবারের সঙ্গে আমাদের একটা যোগাযোগ ছিল, আত্মীয়তা ছিল। এবং আমাদের যে ঠাকুরমা, তিনি মহারাজ বীরেন্দ্র কিশোরের বোন ছিলেন। ওই যে ছবিটা মহারাজ বীরেন্দ্র কিশোর। না, আপনার ঘরে যখন আমি ঢুকলাম, যখন বসার ঘরে আপনার ঢুকলাম, চার দেয়ালে যেন এক একটা স্মৃতি, মানে সত্যিকারের, মানে আমার কাছে অন্তত রোমহর্ষক। একদিকে দেখতে পাচ্ছি সঙ্গীতাচার্য আপনার শ্রদ্ধেয় বাবা অনিল কৃষ্ণদেব বর্মন, সেই সঙ্গে দেখতে পাচ্ছি রবি ঠাকুর এবং মহারাজার ছবি, আপনাদের ছোটবেলার ছবি। আবার অন্যদিকে মহারাজার সঙ্গে আপনার পূর্বপুরুষেরা, কবি অনঙ্গ মোহিনী দেবী আপনার বড় মা, রাজকুমারী লবঙ্গলতা দেবী কি দেখতে পাচ্ছেন। এখানে চার দেওয়ালে শুধুমাত্র ইতিহাস ইতিহাস ইতিহাস, সেই ইতিহাসের সাক্ষী আপনি। এবং আমার সঙ্গে যে জিষ্ণুদেব বর্মনের মা মহারাজ কুমারী কমল প্রভা দেবী খুব হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল, আমাকে খুব ভালোবাসতেন। এবং উনি ভালো লেখিকা, ভালো লিখতে পারতেন ছবি। একটা কথা জিজ্ঞাসা করতে মানে খুব ইচ্ছে করছে, আপনি তো একাধারে আপনি যেমন সাহিত্য লিখেছেন, আপনি লেখক, সেই সঙ্গে আপনি সঙ্গীত নিয়েও চর্চা করেছেন, মানে আপনাকে ঠিক বলা যায় আপনি তো মানে সত্যি অর্থে একজন শিল্পী। সেই মানে শিল্পত্ব ঠিক কোথা থেকে এসেছে? আপনি বলছিলেন আমার সঙ্গে কথা বলতে বলতে যে আপনি প্রথমত গান বাজনা করতেন, তারপরে আপনার সাহিত্য জগতে আপনার পদার্পণ। সেই জিনিসটা কি করে, মানে এটা কি আপনার পিতা অনিল কৃষ্ণ দেব বর্মনের সঙ্গীত এবং আপনার বড় মা অনঙ্গ মোহিনী দেবীর সাহিত্য, মানে দুটো মিশে গেছে বলছেন? অনেকটা তাই। আসলে আমাদের বাড়িতে সঙ্গীতের একটা ব্যাপক চর্চা ছিল, সেটা ইনস্ট্রুমেন্টাল মিউজিক, মেইনলি ইনস্ট্রুমেন্টাল মিউজিক। গানটার আমাদের বাড়িতে খুব একটা চল ছিল না, কিন্তু গান শেখানো হতো। আমরা গ্রামোফোন রেকর্ডে গান শুনতাম। সেই আমার এখানে একটা গ্রামোফোনের রেকর্ড ছিল, ওটা নষ্ট হয়ে গেছে, মানে গ্রামোফোনটা রেকর্ডে আমার কাছে এখন আছে, প্রচুর রেকর্ড আছে, রেয়ার রেকর্ড আছে। এবং যে সমস্ত রেকর্ড আছে, যেমন এই যে মান্না দে কাকা ব্লাইন্ড, কৃষ্ণচন্দ্র দে ব্লাইন্ড সিঙ্গার বলা হতো, এরকম ব্লাইন্ড সিঙ্গার আরও আছে। সেই বৃহত্তরবঙ্গের বহু আর্টিস্ট আছে, বড় বড় আর্টিস্ট, ফয়েজ খাঁ, আব্দুল করিম খাঁ, এদের রেকর্ড টেকর্ড আছে না। সে সময় মহিলা শিল্পী আঙুরওয়ালা, ইয়েওয়ালা, তাদের গান টান আমরা শুনতাম গ্রামোফোন বাজিয়ে। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু নাকি বাবা ইনস্ট্রুমেন্ট নিজে চর্চা করেছেন, এবং সেটা দেখে আমরা কীভাবে যন্ত্র তৈরি হয়, ব্রাহ্মণবাড়িয়া থেকে মিস্ত্রিতে আসতেন, তারা রাফ কাজগুলি করতেন, বড় বড় কাঠা স্টেজ করে, আর সূক্ষ্ম কাজগুলি পেন্সিলে ডিজাইন করে দিতেন বাবা। এটা আমি নিজে দেখি না, শুনেছি। আপনি বলছিলেন যে আপনার খুব ছোট বয়সে আপনার পিতৃ, আমার তো 3 বছর। এটা দেখেছি কাকাদের আমলে, সুধীর কৃষ্ণ এবং সুরেশ কৃষ্ণ দেব। সুরেশ কৃষ্ণ নিজে সরুদ বাজাতেন, আর কাকা ছিলেন ডাক্তার, কিন্তু তিনি যে গবল মাস্টার অব নাম, তিনি এমন কিছু বিদ্যা উনি জানেন না তা না। হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন, সেই সময় কলকাতা থেকে পাশ করেন। ডাক্তারি জানতেন তিনি, ক্রাফট জানতেন তিনি, ছবি আঁকতে পারতেন তিনি, গানে সুর দিতে পারেন, গান লিখতে পারতেন। সেটাই আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি তো প্রথম জীবনে আপনি সঙ্গীত নিয়ে আপনার একটা চলা শুরু হয়েছিল, তারপরে পদার্পণ হয়েছে সাহিত্য। যে এই জিনিসটা মানে কেন সাহিত্য নিয়ে, শুধু তো আপনি সঙ্গীত নিয়েও কাজ করতে পারতেন।
সাহিত্যে কি করে আপনার পদার্পণ হলো? আচ্ছা, সাহিত্যের ইয়েটা আসলো ছোটোবেলায় দেখেছি। এদিকে ধরুন গান বাজনার মানে সঙ্গীত ইনস্ট্রুমেন্ট কীভাবে তৈরি হয়, কীভাবে ইনস্ট্রুমেন্ট মিলাতে হয়, কীভাবে শিখাইতে হয়, কীভাবে পর্দা ইয়ে করতে হয়, এই যেগুলি যেমন দেখেছি, সেমনি বাড়িতে দেখেছি বিরাট একটা গ্রন্থাগার অনুমির আমলে। সেই বইগুলি হাঁটতাম, বইগুলি খুলে খুলে দেখতাম। তার মধ্যে একটা লেখার মানে বই পড়ার একটা কিউরিসিটি জেগেছে। আমার বড়দা কবিতা লিখতেন, গান লিখতেন, ওইটাও একটা প্রেরণা ছিল। এইভাবেই গড়ে উঠেছে। সেই থেকে শুরু হয়েছে। মানে একটা জিনিস আমি বলা হয়নি, আপনার বসার ঘরের চার দেয়ালে যেমন রয়েছে ইতিহাস, তেমনি রয়েছে চার দেয়ালের প্রতিটি কোণায় প্রচুর বই। সেই বইয়ে আপনি বলছিলেন যে অনঙ্গমোহিনী দেবী এবং রবীন্দ্রনাথের অনেক চিঠি চালাচালি হয়েছিল সেই সময়। সত্যি এই চিঠিগুলো আপনার হাতে এসেছে, যা জীবন্ত স্মৃতি বলা চলে। হ্যাঁ, মনোমোহিনী। এই জিনিসগুলো কি আপনাকে অনুপ্রাণিত করেছে, সেই চিঠিগুলো রবীন্দ্রনাথ এবং অনঙ্গমোহিনী দেবী? এর ফলে এই যে লেখালেখির জগৎটার ভিতরে একটা আগ্রহ তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, ওইটাও একটা কারণ। আর বড়দা ছিলেন সেই লেখালেখি বই টই পড়ার দিকে তার ঝোঁক ছিল। তিনি কবিতা লিখতেন। সেই সময়ে আধুনিক কবিতার প্রারম্ভ বলতে আমরা যদি বলি, জীবনানন্দের সেই ইয়েতে প্রেরণায় আধুনিক কবিতার যে যাত্রা শুরু হয়েছে বাংলা সাহিত্যে, বিশেষ করে জীবনানন্দকে ধরে, সেইটা কিন্তু সেই পথ ধরেই কিন্তু ত্রিপুরাজ্যে প্রথম আধুনিক কবিতার ইয়েটা করে, মানে তার ছোঁয়াচ লাগে আমার বড়দার হাতে। এটাও একটা ব্যতিক্রম, ত্রিপুরাজ্যে প্রথম। তো এগুলি দেখেছি, এগুলি শুনেছি বহু মানে সে সময়ে যারা লেখালেখি করতেন বাইরের, এখানে স্থানীয় দাদার সঙ্গে এই সম্পর্ক ছিল, এখানে আসতেন, তাদের সঙ্গে আলোচনা হতো, তাদের এই পরিবেশ দেখেছি আমি। অধ্যাপকেরা আসতেন, প্রায়ই অধ্যাপকরা আসতেন, শুধু বাংলার অধ্যাপক না, ইকোনমিক্সের অধ্যাপক, ফিলোসফির অধ্যাপকরা দাদার কাছে আসতেন। তো এই চিত্রকলার চর্চা ধীরেন কৃষ্ণদেব বর্মন ছিলেন আমার কাকা, যার ফলে এইগুলোর একটা শান্তিনিকেতনের সঙ্গে সম্পর্ক, বিশ্বভারতীর সঙ্গে সম্পর্ক, দাদাও সেখানে ছাত্র হিসেবে ছিলেন। এই পরিবেশের মধ্য দিয়ে ওই দিকেও একটা ইয়ে ছিল, আগ্রহ ছিল। একসময় ছবিও এঁকেছি, পুরস্কারও পেয়েছি স্কুলে পড়ার সময়। যাই হোক, এটা অন্য ব্যাপার। আসলে গান বাজনার দিকে আমার ছিল প্রথম ইয়ে। আমি এখনও আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, জুয়ারি করে সেতের মিলানো ত্রিপুরাজ্যে আমার চেয়ে বেশি কেউ জানবে না। পুরান মাটি এমন একটা মাটি যে মাটি থেকে আলাউদ্দিন খানের জন্ম হয়েছে, এই মাটি থেকে শচীন কর্তার জন্ম হয়েছে, আরো কত এদের তো নাম হয়েছে, কিন্তু যাদের নাম অনেক শিল্পী, আরো অনেক শিল্পী এখান থেকে হতে পারতেন, কিন্তু তারা সেই চেষ্টা করেননি। যেমন আদিত্য কিশোর দেবন, একজন সুকণ্ঠ, এবং তার যে সুরভুর আমি নিজে শুনেছি। রাগ প্রধান জাতীয় গান, এই যে বিশ্বদেব চ্যাটার্জি, তাদের গান কি দারুণ। তার পাশে তো শচীন দাঁড়াতেই পারবে না, সেই কণ্ঠ। এগুলি আমি নিজের চোখে দেখেছি, তো শুনেছি, এবং বাবার সঙ্গে খুব সম্পর্ক ছিল এই আদিত্য এবং হেমন্ত কর্তা, হেমন্ত কিশোর বাবার ছাত্র। ত্রিপুরার যে একমাত্র বাবার সঙ্গেই শচীন কর্তা চিঠিপত্র আদান-প্রদান করেছেন, আর নাই কারোর সঙ্গে করেন না। এটা ছাপাও হয়েছে সৈকত পত্রিকায়, কিন্তু প্রচারটা সেরকম হয়নি। সেখানে শচীন দেববর্মনে একমাত্র আমার বাবাকে তিনি সমীহ, এবং 35 বছর বয়সে তিনি 2টা কনফারেন্স অ্যাটেন্ড করেছেন অল ইন্ডিয়া। চিন্তা করা যায়, এই রেকর্ড কেউ ভাঙতে পেরেছে ত্রিপুরাজ্যে ক্লাসিক্যালে? 32 বছর বয়সে করেছেন এলাহাবাদ মিউজিক কনফারেন্স। 34 বছর বয়সে তিনি অংশগ্রহণ করেন অল বেঙ্গল মিউজিক কনফারেন্স, রবীন্দ্রনাথ যে কনফারেন্সের ইনঅগারেট করেছে। কোথায় হয়েছিল? ক্যালকাটা সেনেট হলে। বাবার সেই সময়ে এই অল্প বয়সের মধ্যে 2টো কনফারেন্স অ্যাটেন্ড করা, সঙ্গীত প্রতিষ্ঠান করাতে হয়েছে প্রথম। তখন মরিস কলেজ হয় নাই লখনৌ। ক্লাসিক্যাল মিউজিকে সরকারিভাবে ভারত স্বাধীন হওয়ার পর কোনো কলেজ হয় নাই সঙ্গীতে, যে হয়েছিল 32 সালে। আর বাবা 26 সালে 1926-এ সঙ্গীত প্রতিষ্ঠান করে। ঐক্যতান বাদন সমিতি, নামটাও ছিল অদ্ভুত, ঐক্যতান বাদন সমিতি। কি ব্রড মাইন্ডেড ছিলেন। ঐক্যতান বাদন অর্কেস্ট্রেশন, অর্কেস্ট্রা তখন বাবাই তৈরি করে দেন, অর্কেস্ট্রা রেকর্ড হয়েছে। তখনও সারা ভারতবর্ষে এই উদয় শঙ্করের রেকর্ড হয়নি। এগুলি তো সেই আমার বইটার মধ্যে লেখা আছে। আপনার এই ঘরেই দেখতে পাচ্ছি একটি যন্ত্র, ঠিক
শরদের মতো দেখতে, যেই যন্ত্রটি নাম আমার কাছে একেবারেই ছিল অজানা, সুরবাহার। এই সুরবাহার যন্ত্রটির সঙ্গে আপনার একটা স্মৃতি জড়িয়ে আছে। সুরবাহার হচ্ছে সেতারেরই একটা গ্রুপ, বড় গ্রুপ, আলাপের জন্য। গদ তদ খুব একটা বাজানো হয় না, আলাপ এবং এটাকে বিশেষ করে দেওয়া হয়। আলাপ, ঝালা, জোর, ঝালা এগুলি করে। আমি সেতার বাজাতাম এক সময়। এই সুরবাহারের সঙ্গে তো মানে আপনি বলছিলেন একটা সুরবাহারের ইতিহাস রয়েছে, একটু যদি আমাদের বলেন। সুরবাহারে যারা নাকি আলাপ করতেন চান, বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীতের গায়কীকে আরও যন্ত্রে নিয়ে আসার জন্য এক সময়ে একটা কথা প্রচলন ছিল যে যন্ত্রসঙ্গীতের লক্ষ্য থাকবে গানকে ফলো করা, গায়কীকে নিয়ে আসা। আর যারা গান করেন তাদের লক্ষ্য থাকতে হবে যন্ত্র কীভাবে যন্ত্র যে কাজ করে সেটা কণ্ঠে নিয়ে আসা, উল্টা আর কি, বিপরীত। এবং সেটার চেষ্টা ছিল তখনই ওই সুরবাহার টুরবাহার যন্ত্রগুলি আবিষ্কার, বীণা টিনাগুলি তখনই আবিষ্কার হয়। আপনার ছোটবেলা শুনলাম যে আপনার স্মৃতিচারণ করলেন। আপনার প্রথম বিদ্যালয় এবং আমার কলেজ? বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় হচ্ছে বুর্জ স্কুলে, বাড়ির পাশেই। পাশে না, তখন ওই বুর্জ ইয়েতে মানে এখনকার এই বুজ্জং আসলে এটা আমরা যখন স্কুল ছেড়ে দিচ্ছি, আমরা ফাইনাল ইয়ার হায়ার সেকেন্ডারি থেকে, তখন এই বিল্ডিংটা। তখন এই বুজ্জং স্কুল কোথায় ছিল? ওই যে স্কুলের যে দিঘিটার পাড়ে, দিঘির পাড়ে। এখন যে বুর্জ স্কুল, গার্লস বুর্জ স্কুল, সেটা ছিল বয়েজ। আচ্ছা, এখন যে গার্লস হয়েছে, তখন এটা হচ্ছে বয়েজ বুর্জ। মানে আপনারা সেখানে পড়তেন? আমরা সেখানে। তারপর আপনার কলেজ জীবন? তারপরে এমবিবি কলেজ। আমাদের সময় ইউনিভার্সিটি ছিল না, আমরা যখন কলেজ থেকে বেরোনোর সময় আমাদের জমি থেকে ফেল করে বাংলাদেশ থেকে আসা ইনকাম আসা বন্ধ হয়ে গেল। 65-এর ঘটনা। আপনার এই বাড়িতে তো মানে বহু গুণী মানুষ এসেছেন, মানে যাদের সান্নিধ্য আপনি পেয়েছেন কিংবা যাদের সঙ্গে আলাপ হয়েছে। আমি যেটুকু দিয়েছি, আমি আলাউদ্দিনকে দেখেছি, আলাউদ্দিন ভাই, আয়াত আলী খান, ওদের দেখেছি। তারপরে আয়াত আলীর ছেলে যে বাহাদুর খাঁ, তারা এসছেন আমাদের এখানে। তারাপদ চক্রবর্তী, অজয় চক্রবর্তী বাবা, তারাপদ চক্রবর্তী সেই সময় ভালো গায়ক ছিল। তারপরে রশিদ খানের মামা, রশিদ খান তো মামা হলেন গুলাম মুস্তাফা, খুব মুডি, বলরাম পাঠক, তাদের আমি দেখেছি। আপনার চাকরি জীবন সম্পর্কে যদি একটু কিছু বলেন। আমার চাকরি শুরু হয়েছিল 1967-এ, সেই বিলোনিয়া বগাভা ব্লকে। তখন রাস্তা দিয়ে চলাফেরা করতে গেলে সাপ দেখা যেত, অফিসের মধ্যে সাপ ঝুলে থাকতো। কোনো কমিউনিকেশনের যোগাযোগ কিছু ছিল না, আজকের মতো সে টেলিফোনও সেখানে ছিল না। বা কেউ মারা গেলে পরে 2 দিন পরে টেলিগ্রামে খবর পেতাম। গাড়ি ঘোড়া চলো সেরকম ছিল না, নদী পেরিয়ে যেতে তো গুমতি পড়িয়ে মোহরী নদী, এই ছিল সেই সময়ের অবস্থা। কোন দপ্তরে চাকরি করতেন? এগ্রিকালচারে। সেই সময় তো সারা ত্রিপুরা আপনি ঘুরেছেন। হ্যাঁ, সারা ত্রিপুরা ঘুরেছি, যথেষ্ট কৃতিত্বের সঙ্গে চাকরি করেছি। শুধু চাকরি না, সেই সময়ে ওই এলাকার মানুষ রবীন্দ্র জয়ন্তী কাকে বলে জানাতো না। আমি সেখানে গিয়ে রবীন্দ্র জয়ন্তী করেছি স্টাফদের নিয়ে। আপনার সাহিত্য জীবনে কি এই যে আপনার চাকরি জীবন খুব সাহায্য করেছে? হ্যাঁ, আমরা জানি রবীন্দ্রনাথ এবং ত্রিপুরা একটি সমৃদ্ধ ইতিহাস। রবীন্দ্রনাথ এবং ত্রিপুরা একটা যোগসূত্র, বহু বছরের, সে একটি উজ্জ্বল ইতিহাস আমাদের কাছে। আমাদের গর্ব অবশ্যই হওয়ার কথা। রবীন্দ্রনাথ ত্রিপুরায় মোট 7 বার এসেছিলেন, আমরা জানি, সেই কথা আমরা প্রত্যেকে জানি। কিন্তু কিসের টানে এসেছিলেন? বীরচন্দ্র মানিক্যের আহ্বানে তিনি সাড়া দিয়েছিলেন, এবং মদনমোহন মিত্র এবং রাধারমণ ঘোষ ছিলেন তখন বীরচন্দ্র মানিক্যের আমলের সভা কবি, বা তারা সেই সময় অলঙ্কার রাজসভার রাধারমণ ঘোষকে তিনি পাঠিয়েছিলেন, এবং গিয়ে বললেন যে মহারাজ বীরচন্দ্র মানিক্য আপনার সঙ্গে দেখা করতে চান, আপনার কে তিনি কবি হিসাবে আপনাকে সম্বর্ধনা দিতে চান। তখন রাধের সময় রবীন্দ্রনাথ ওনার সাড়া দেন এবং কাশি ওনার সঙ্গে দেখা করেন।
এর থেকে সূত্রপাত ত্রিপুরা সংঘ। আচ্ছা, এর ফলে বিচ্ছন্ন মাণিক্য সঙ্গে যখন পরিচয় হয় তখন বিচ্ছন্ন মাণিক্য বললেন, রিকোয়েস্ট করলেন, আপনি ত্রিপুরার উপরে কিছু লিখুন, ত্রিপুরার এখানকার ইতিহাস, এখানকার যে সংস্কৃতি সবটাকে নিয়ে আপনি একটা লিখেন। যার জন্য অনেকে সেই সময় রাজমালা ইত্যাদি পাঠানো হয়, যে সমস্ত বই পুঁথি পুস্তক সেই সময় ছিল। এটি পরে তার সঙ্গে অন্যান্য যে সমস্ত তথ্য ইয়েগুলি ছিল সব পাঠানো হয়েছিল, চিঠিপত্র ইত্যাদি ইত্যাদি। তো রবি ঠাকুর এটি পড়ে তিনি ইতিহাস আর লিখলেন না, তিনি সাহিত্য রচনা কী করলেন, ঐতিহাসিক একটা উপন্যাস তৈরি করেছেন রাজস্বী, আর নাটক করেছেন বিসর্জন, যেটা আমাদের কাছে যা পরম প্রাপ্তি। এই যে বিসর্জন নাটক আর এই যে রাজস্বী উপন্যাসের মধ্যে কিছু কিছু ঐতিহাসিক ঘটনা আছে, মুসলিম পিরিয়ডে সে সময় যে আক্রমণ ইত্যাদি ইত্যাদি এগুলি ছিল, সবই আছে। কিন্তু বিসর্জন নাটকে তিনি যা করলেন আর কি, রবি ঠাকুর জানতেন, রবি ঠাকুর কি সারা ভারত সম্বন্ধে ওনার পরিচ্ছন্ন ইয়ে ছিল, ধারণা ছিল। ত্রিপুরা রাজরা একটা মঙ্গোলীয় রেসেট, এটা তিনি জানতেন, এবং তার মধ্যে একটা সংস্কৃতির চর্চা আছে ত্রিপুরা, এটাও জানতেন। কিন্তু গোবিন্দ মাণিক্য চরিত্রকে এই অ্যাঙ্গেলে গোবিন্দ মাণিক্য চরিত্রকে তিনি যে রূপ দিলেন না, ভারতবর্ষের সমস্ত সেই রাজাদের সেই সময় রাজা কী হওয়া উচিত, রাজধর্ম কী হওয়া উচিত, গোবিন্দ মাণিক্যকে কেন্দ্র করে সেটা দিয়েছে। এই যে মহত্ব দেওয়া, কত বড় ত্রিপুরার যে কত বড় উপরে তুলে দিয়েছে, এটা চিন্তা করতে পারেন এখানকার মানুষ। বিচ্ছন্ন তিনি চিঠি লিখেছিলেন যে, মহারাজ আমি তো ইতিহাস লিখতে পারলাম না, ক্ষমা করে দিন। আমি ঐতিহাসিক যে মাল মশলা পেয়েছি তার উপর ভিত্তি করে আমি একটি নাটক লিখেছি। এবং এই যে জয়সিংহের চরিত্রটা কে কার, এটা হলো গোবিন্দ মাণিক্যের যে ভাই নক্ষত্র তার চরিত্রটা নিয়ে গেছে। এবং বিসর্জন নাটক রবি ঠাকুরের তো বটেই, সারা এই বাংলা সাহিত্যে ট্রেজিক নাটকের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাটক। আর কি দিবেন রবীন্দ্রনাথ, আর কি পাওয়ার আছে? যেটা জিজ্ঞাসা করছিলাম যে আপনার জীবনের একটি সাফল্য, পরম প্রাপ্তি এবং আক্ষেপ, এই নিয়ে কি বলবেন? আপনার জীবনের সব একটি একটি করে বলবেন। সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি আমার প্রথম বই যখন বেরোয়, মিশ্র সংস্কৃতির উপরে, মিক্সড কালচার উপরে, খুব সিরিয়াসলি লিখেছি। কবি নকুল রায় এটা প্রকাশন, আলোক প্রকাশন, ভীষণ রকমের টাকা দিলাম। এখানে আমি নবদ্বীপ চন্দ্রদেব বর্মার সম্বন্ধে লিখেছি। সঞ্জীবত বাবা কত বড় জ্ঞানী মানুষ ছিলেন, বাংলা ভাষা ছিল কত বড় অগাধ পণ্ডিত ছিলেন তিনি। সে সময় রবি পত্রিকায় তিনি বাংলা ভাষার 4 যুগ, ওনার দৃষ্টিভঙ্গি বাংলা ভাষাকে তিনি 4টি ভাগে ভাগ করে দিয়েছেন। আজও সেই নিয়ে কোনো রিসার্চ হয়নি, সেটিকে সঠিকভাবে ধরে তোলা হয়নি। নীলিপুদার সংকলন করেছে 15, কিন্তু সেটা বৃহত্তর বঙ্গের মানে সেই সমস্ত বড় বড় লেখক ইয়েদের সংস্কৃতবানদের চোখে আজও পড়ে, সেটি নিয়ে তারা চিন্তাও করে। সুতরাং এইটা যখন আমি বইটা যখন বের হয় আমার, এটা হট কেকের মতো বিক্রি হয়ে গেল। উইদিন 2 days সোল, অভাবনীয় অনুকূল, অভাবনীয়। এটা আমি এটা আপনার জীবনের একটি পরম প্রাপ্তি। এবং শুধু তা না, এই কবি সুভাষ মুখোপাধ্যায় এই লেখাটা পড়ে বলেছেন দারুণ লেখা লিখেছে। এখানে সম্মেলনে এসে বলে গেছে যা কিছু ত্রিপুরার যে লেখালেখি করেছে শেষ পর্যন্ত আমার সঙ্গীতের দিকটা মাদা হয়ে গেলাম। সবাই আপনি লিখেন, সে অপরাজিতা আরম্ভ করে সেইখানে যারা লেখক সবাই লিখেন নানন্দ চক্রবর্তী, তাহলে আমাকে ভাষার সম্মান দিলেন, ভাষার এগুলো আপনার জীবনে একটা সাফল্য। আর আক্ষেপ যদি জিজ্ঞাসা করি, আক্ষেপ একটাই রয়ে গেছে যে বাবার নামে আমি একটা সঠিকভাবে যার নাকি আমার ইচ্ছা ছিল এগুলো করে যেতে, তার নামে একটা বাবা কাকা থাকতে একটা সঙ্গীত বিদ্যালয় করেছিলেন। আমার ইচ্ছা ছিল, এখনও আছে, জানি না করে যেতে পারবো কিনা, আক্ষেপ এখনও রয়ে গেছে। একটা সঙ্গীতের ক্লাসিক্যালের এবং ফক দুইটা দিকের ওনার নজর ছিল। তার একটা রিসার্চ, একটা সেন্টার করা, চর্চা করা,
ত্রিপুরার যে কিছু নিজস্বতা আছে, ঢং আছে, যেমন এখানকার তাল আছে, এগুলিকে প্রচারে নেওয়া যাবে, এগুলি হয় নাই। যেমন হুলি গান হয় নাই। আচ্ছা, আপনি বলছিলেন যে ত্রিপুরার রাজ পরিবারের তো একটি নিজস্ব সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিকে কি আলাদা কোনো রাগ কিংবা আলাদা কোনো তালের সৃষ্টি হয়েছে সঙ্গীতের দিকে যদি বলি? রাগও যেমন রাগ তো ভারতবর্ষে সেই তানসেনের আমল থেকে একেবারে ইয়ে পর্যন্ত সবাই নিয়ে এখান থেকে আরম্ভ করে ভারতবর্ষের ক্লাসিক্যাল মিউজিকে আমরা যতখানি রিজিডিটি মেনটেন করার কথা বলি, সেখানে না, সেখানে আমাদের রিল্যাক্সেশন আছে, সেখানেও তারা রাগের মিশ্রণ ঘটিয়েছে। উস্তাদ আলাউদ্দিনে তো অনেক 5-6টি রাগের সৃষ্টি করেছেন তিনি। মানে আমাদের রাজ পরিবারের কি কোনো ছিল? হ্যাঁ, চন্দ্রমাণিক্যের আমলে ছিল, বিশ চন্দ্রমাণিক্যের আমলে যে জয় জয়ন্তী রাগকে মিশ্রণ করে এই সমস্ত গানগুলি ছিল। কিন্তু কিছু আমরা হোলির তো একটি আলাদা রীতি হোলি গানের যে তাল আছে, সেই তাল তো কোথাও পাওয়া যাবে না। ভাঙা কারবার বলে যে চালু করে নিয়েছে। এবং এখানে যে কীর্তনাঙ্গ, বিশেষ করে নদীয়ার সঙ্গে ত্রিপুরার একটা আলাদা নিজস্ব সংমিশ্রণ করে এখানকার কীর্তনে একটা আলাদা ভঙ্গিমা ছিল, এগুলি নষ্ট হয়ে গেছে, চর্চা নেই। এখানে যারা প্রভুবাদ বাড়ি তারা নদীয়ার মানুষ, আজকে যে গোসাই বাড়ি বলে কেউ চিনবে না, শ্রীপাদ নদীয়ার মানুষ তারা। সুতরাং তার সঙ্গে ত্রিপুরার একটা নিজস্ব চলে, রাগ মিশিয়ে তাকে করার এই ঢংগুলি ছিল, এগুলি এখন প্রায় লুপ্ত হয়ে গেছে, চর্চাও নাই। তালগুলি আছে কিছু কিছু। আমাদের লাস্ট মদন গোস্বামী জগন্নাথ বাড়ি এখানে পরে পরবর্তী সময় বাড়ি নির্মলী গোস্বামী অদ্ভুত কি, এখন কি খুল বাজায় যারা, আমরা তো তাদের হাতে যে ফুল বাজনা দেখেছি, বাবারে মিলাম অসাধারণ, এগুলি আমরা ধরে রাখতে পারলাম না। ব্যক্তিগতভাবে চাইবেন যে ত্রিপুরার বর্তমান প্রজন্ম সেই ত্রিপুরার নিজস্ব সংস্কৃতি নিয়ে চর্চা করুক, নিজস্ব তাল রয়েছে এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ত্রিপুরার যে অবদান, সেই অবদান নিয়ে কাজ করুক, আপনি কি চাইবেন? অবশ্যই। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এখানে যে আমাদের সত্যিকারের যে এক্সকেভেশন করা, জানার আগ্রহ ফুটিয়ে করা, এগুলি ভীষণ অভাব হয়েছে। যেমন কীর্তন রচনার ক্ষেত্রে রাধিক সুমানকে নিজেও কীর্তন লিখেছেন, গানে সুর দিয়েছেন চন্দ্রমাণিক্য তো আছে, বিক্রম পর্যন্ত হোলি গানে সুর দিয়েছে। এগুলি সংরক্ষণ হয় না, এটা সেরকম আমরা ছোটবেলা যা শুনেছি, যা করেছি এই পর্যন্ত। আরো যে এগুলি নিয়ে হওয়া দরকার ছিল, আরো সেটাকে এক্সপেক্ট করা দরকার ছিল, এগুলো হয়নি। আপনি বলছিলেন যে রাতে আপনি লিখতে খুব পছন্দ করেন। রাতে কাজ করতে আমি খুব পছন্দ করি। না, এখনো কি রাতে কাজ করেন? করি, আইসাইট লাগে, চোখে লাইটটা সেরকম আমি কাজ করতে পারি না, চেষ্টা করি আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে মহাশয়, আপনি এতক্ষণ সময় আমাদের দিয়েছেন, আপনার সঙ্গে কথা আমরা বললাম। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। এক জীবনের এতগুলো সংলাপ, সব ঠিকঠাক আদায়ের পর ছুটি। আমরা দেখেছি শ্রান্ত পায়ের ছাপ, ভালোবাসা তবু দেখায়নি বিচ্যুতি, আঁকি নির্জনে তাই জীবন স্মৃতি।